ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিটুস ওয়ার্ল্ড। আর এই মুহূর্তে এটা আমি শেয়ার করছি, আমার একটু পুরনো ভিডিও এটা, কিন্তু আমি পাবলিশ করছি এখন। তার পেছনে যে কারণগুলো আছে সেটাও আমি কিছুটা শেয়ার করব সকলের সঙ্গে। তো কাশ্মীরের খান কেসার মহল কিন্তু বেশ একটা পপুলার ড্রাই ফ্রুটসের আউটলেট, যেখানে কেসার তো পাওয়াই যায় বলাই বাহুল্য, এবং তার সাথেও রাস্পবেরি, ব্লুবেরি, ক্র্যানবেরি, ওয়ালনাট, আমন্ড আর অনেক রকমের ড্রাই ফ্রুটস, যেগুলো সবগুলোর নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল, যেগুলো আমরা টেস্ট করেছিলাম। তো তার সাথে সাথে এখানে আমি কি কি কিনেছি এখান থেকে একটু শেয়ার করি। একটা মিক্সড ড্রাই ফ্রুটস, যার মধ্যে প্রায় সব রকমেরই বেরিজ অ্যান্ড ওয়ালনাট দিয়ে মিক্স করা ছিল, এটা একটা ছিল আমাদের। আর আমরা নিয়েছিলাম একটা ওয়ালনাটের প্যাকেটটা নিয়েছিলাম, তার সাথে একটা এটা কি নিয়েছিলাম, আচ্ছা ক্র্যানবেরি নিয়েছিলাম, ড্রাইড ক্র্যানবেরি। আর তার সাথে আমরা কেসার নিয়েছিলাম এখান থেকে, খুব ভালো কোয়ালিটির কেসার এখানে অ্যাভেলেবল ছিল, যার জন্য আমরা ওগুলো কালেক্ট করেছিলাম। তো সব রকম পারচেজ এখান থেকে করা যেতে পারে, কমার্শিয়াল বা বাড়ির জন্য গিফটিং পারপাস সব কিছুই। তো কেনাকাটা কমপ্লিট করে তো এখন আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আসলে আজকে আমাদের যে জার্নিটা সেটা কিন্তু আমরা ছিলাম শ্রীনগর থেকে যাচ্ছি এবং সেখানে গিয়েই স্টে করব। তো এই যে যাওয়ার পথে বেশ কিছু জায়গা আমরা দেখতে দেখতে যাব, এবং অবশ্যই সেটা আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন নয়, এটা আমরা এসছি একটা ব্যাট ফ্যাক্টরিতে। মোটামুটি সকলেই বা অনেকেই হয়তো জানেন যে কাশ্মীর কিন্তু উইলো গাছের জন্য বেশ বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে, যার কারণে ব্যাট ফ্যাক্টরি রয়েছে, এবং উইলো গাছের কাঠ দিয়েই ব্যাট তৈরি হয় সাধারণত। তো সেরকমই একটা ব্যাট ফ্যাক্টরি আমরা ঘুরে দেখলাম। আর ভেতরে ভীষণ কাঠের মানে গুঁড়োর থেকে ধুলো, যার জন্য ভেতরে ঢোকা যাচ্ছে না। ফ্যাক্টরির ভেতরে ডাস্ট অ্যালার্জি হয়ে যাবে। আমি বাইরেই যে আউটলেটটা রয়েছে সেটাই দেখাচ্ছি। আর অদ্ভুত অদ্ভুত ধরনের কিছু ব্যাট দেখছি, এগুলো আমি জানি না কেন বা কিভাবে এগুলো দিয়ে খেলা হয়, আমি দেখিনি আর কি এই ধরনের ব্যাটের আগে, যার জন্য এই ব্যাটটা আমি দেখালাম। তো বেশ ভালো লাগলো, অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। এখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি আবার অন্য একটা জায়গা দেখতে। তো আমাদের সাথে চলতে থাকুন। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে তৈরি হওয়া মার্তাণ্ডের এই সূর্য মন্দির, মার্তাণ্ড কথাটা কিন্তু সংস্কৃত, যার অর্থ হচ্ছে সূর্য, এবং একদমই সোলার গড বা সান গডকে ডেডিকেট করে এই মন্দিরটা তৈরি করা হয়েছিল, যেটা 1500 শতাব্দীতে ধ্বংস হয়। এবং অসাধারণ একটা ল্যান্ডস্কেপ, চারিদিকে সবুজের ছড়াছড়ি, তার মাঝখানে এই পাথুরের স্থাপত্য, মানে মনোমুগ্ধকর, ভীষণভাবে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আর ওয়েদারটাও ছিল ভীষণ দুর্দান্ত, যার জন্য আরোই বেশি ভালো লাগছিল। কিন্তু হাতে খুব বেশি সময় ছিল না, যার জন্য খুব কম সময়েই আমাদের পুরোটা জায়গা ঘুরে দেখতে হয়। তো এই ক্যামেরার স্ক্রিনেই আর কি ঘুরেছি, দেখেছি আর কি, খুব বেশি দেখার সময় পাইনি। আর একটু বেশি সময় যদি পেতাম এখানে থাকার জায়গায় এদিক ওদিক একটু ফেলে ছড়িয়ে বসে যদি সময় কাটাতে পারতাম আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। যেটা খুব বেশি অ্যাট্রাকটিভ সেটা বোধহয় খুব কম পাওয়া যায়। তো একদমই মন্দিরটার সাথে সংলগ্ন ছিল আপেল বাগান, বিচ্ছিন্নভাবে আর কি এই সবুজ ঘাসের গালিচার মধ্যে এত সুন্দর আপেল বাগান, স্বর্গেরই প্রতিচ্ছবি। তো খুব ভালো করে এনজয় করলাম। নেক্সট আমাদের যে গন্তব্য সেটা কিন্তু যাওয়ার পথটা ছিল খুব ইন্টারেস্টিং।
মানে দুদিকে দিগন্ত বিস্তৃত আপেল বাগান, আপেলের গাছ, আপেল গাছে সাদা ফুলে ছেয়ে আছে, আর মাঝখান দিয়ে আমাদের যাওয়ার রাস্তা। এখন এখানে আপেল বাছাই পর্ব চলছে। কাশ্মীর থেকে আপেল যাবে কলকাতায়, তো সেই জন্যেই যাতে অনেক দিন ভালো থাকে সেই সব গ্যারেন্টি দিচ্ছেন এখানকার আপেল বিক্রেতা দাদারা। আর মাম্মাম, দিদি আর আরও বাকি যারা আমাদের সাথে ছিলেন সকলেই কম বেশি আপেল কিনে নিচ্ছেন এখান থেকে। আপেলের সাইজগুলো একটু ছোট, তবে খুবই মিষ্টি। আর এই জায়গাটার কি বিবরণ দেব, আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ সুন্দর চারিদিকটা, কিছু বলার নেই। তো এর মধ্যেই আমাদের অ্যাপেল জুস কিন্তু রেডি হয়ে গেছে। একদম ফ্রেশ, কিছু মানে কোনো মিক্সিং নেই, পুরো সামনে বানিয়ে দিচ্ছে একদম। মানে জুসটাকে রিফ্রেশড লাগছে ভীষণ। এই অ্যাপেল জুস পয়েন্টে জুস ছাড়াও কিন্তু আপেল দিয়ে তৈরি আরও বেশ কিছু প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল, যেমন ধরুন আপেলের তৈরি আচার এবং অ্যাপেল জ্যাম, আরও কিছু ছিল চাটনি ফর্মে কিছু। তো ইচ্ছে হলে কিন্তু এখান থেকে এগুলো কালেক্ট করা যেতেই পারে। আমরা কাশ্মীর গিয়েছিলাম 2023-এ, আর এখন 2025, মাঝখানে 2 বছরের গ্যাপ। তো এখনকার কাশ্মীর পরিস্থিতি এবং আমরা যখন গেছিলাম সম্পূর্ণই আলাদা। তো সেই সময় কাশ্মীর গিয়ে এটাই মনে হয়েছিল বারবার আবার কবে ফিরে যাব। পুরনো ভিডিওগুলো দেখতাম, ভীষণ মনে হতো যে আরও কিছু অফবিট জায়গা আছে সেগুলো যাওয়া হয়নি, সেগুলো কবে আবার ফিরে সেই সব জায়গাগুলো দেখব, ঘুরবো, আনন্দ করব। কিন্তু আবার কাশ্মীর যাওয়া সেটা হয়তো আর হবে না, মানে নিয়ার ফিউচারে তো নয়, কারণ টুরিস্টরা যে আটমোস্ট নৃশংসতা ওখানে এক্সপিরিয়েন্স করেছে, তারপরে আবার টুরিস্ট হিসেবে কাশ্মীরে কেউ কি কখনো যাবে? মানে ইটস আ বিগ কোয়েশ্চেন। তো যাই হোক, ভীষণভাবে খারাপ লাগা ওই সমস্ত মানুষদের জন্যে যারা সেই সময় ওরকম একটা বিচ্ছিরি জিনিসের সাক্ষী হলেন, এবং সারাটা জীবনভর তাদের এই জিনিসটা কি মনের মধ্যে বয়ে নিয়ে যেতে হবে, এই কারণেই কি তারা নিজেদের লোককে হারিয়েছেন এবং কোনো রকমভাবে কোনো কিছুর সাথে যুক্ত না থেকে। আর টেরোরিজমের খুব খারাপ দিক এটা একটা, মানে কোনো ভালো দিকই তো নেই, টেরোরিজম খুব খারাপ একটা ব্যাপার। তো তার সাথে আমার মনে হয় যারা এই জিনিসটা ঘটিয়েছে, যারা ওখানে যুক্ত ছিলেন, তাদের কি খুব মানে প্রচুর প্রফিট হয়েছে এই ক্ষেত্রে? মানে প্রচুর মানুষ তো অনেক কিছু হারালেন, এবং কাশ্মীরি যারা লোকাল ওখানকার মানুষজন
তারা তো তাদের জন্য খুব খারাপ হলো। তাদের বিজনেস থেকে শুরু করে তাদের সব কিছুই ভীষণভাবে ব্যাহত হলো। এখন যুদ্ধ পরিস্থিতি, এখনও তাদের জন্য খুব খারাপ সময়। তো সব দিক থেকে সকলের জন্যই খারাপ, এটাতে তো কারোরই ভালো হলো না। তো সেক্ষেত্রে কেন এইসব? আসলে আমরা না আমাদের নিজেদের ভালোটা বুঝি না। আমরা ভাবি যে কারোর ক্ষতি করার মধ্যেই বোধহয় আমাদের সাংঘাতিক প্রফিট আছে, কিন্তু আলটিমেটলি সেটা যে আমাদেরও বিরাট বড় মাপের ক্ষতি, সেই ধারণাটাই আমাদের নেই। আমাদের এই জার্নিটা ছিল শ্রীনগর থেকে যেদিন আমরা পেহেলগাম যাচ্ছিলাম সেই দিনের, এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি একদমই লিডার নদীর পাশ দিয়ে রাস্তাটা। আর অসাধারণ সুন্দর চারিদিক, বলার অপেক্ষা রাখে না। তো আমরা প্রায় পেহেলগাম পৌঁছে গেছি, এবং পেহেলগাম মিউনিসিপ্যালের বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, এটা অমরনাথ যাত্রার জন্য দেওয়া হয়েছে। তো এখানে কিছুক্ষণের একটা ছোট্ট হল্ট ছিল। আমরা সবাই নেমেছিলাম গাড়ি থেকে, নেমে একটু হাত পা সোজা করে নিচ্ছিলাম, আর তার সাথে অবশ্যই ফটোশ্যুট হচ্ছিল। ভীষণ সুন্দর ওয়েদার ছিল, প্রচুর রোদ্দুর ছিল, হাওয়া সাংঘাতিক ঠান্ডা হাওয়া, আর সবাই খুবই আনন্দ করছিলাম। তো যাই হোক, এইগুলোই ছিল আমাদের পেহেলগাম যাওয়ার দিনের কিছু ছোট্ট ভিডিও ক্লিপস, যেগুলো আমি জুড়ে একটা ছোটোখাটো ব্লগ তৈরি করলাম। আর সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্যে, এবং নেক্সট যদি আরও কিছু ভিডিও আপলোড করতে পারি তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আপাতত আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।